করে ওঠে না, সহজে নিজেই সামলে নেয়। হায়া আশিয়ানের হাতটা ঝাড়া দিয়ে নিজের গাল থেকে সরিয়ে দিয়ে 2 হাত দিয়ে ঠেলে আশিয়ানকেও দূরে সরিয়ে দেয়। তারপর শোয়া থেকে উঠে বসে। আশিয়ান হায়ার এমন কাজে অল্প বিস্তর কষ্ট পায়, কিন্তু কিছু বলে না। হায়া বালিশের পাশ হাতড়ে নিজের ওড়না খুঁজে বের করে তা গায়ে জড়িয়ে নেয়। তারপর বসা থেকে উঠে দাঁড়ালে দুর্বলতার কারণে তার মাথা ঘুরে যায়। ধাপ করে আবার বেডে বসে পড়ে। আশিয়ান তড়িঘড়ি করে হায়ার একটা বাহু ধরে অস্থির গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে বউ, খারাপ লাগছে বেশি? চলো ফ্রেশ হয়ে ডাক্তারের কাছে নিয়ে যাই। হায়া এবারও তেজ দেখে নিজের হাত ছাড়িয়ে নেয়। তারপর তড়াক করে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে হাঁটা দেয়, কিন্তু বেশি দূর যেতে পারে না। তার আগে ডান হাতে প্রবল বেগ টান পড়ায় তাকে পেছন ফিরতে হয়। হায়া পেছনে ফিরে দেখে আশিয়ান রাগী দৃষ্টি আর শক্ত চোয়াল নিয়ে তার দিকে তাকিয়ে আছে। হায়া নিজের হাত আশিয়ানের হাত থেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করতে করতে বলে, সকাল হতে না হতেই অসভ্যতামি শুরু করে দিয়েছেন, হাত ছাড়ুন। আশিয়ান হায়ার হাত তো ছাড়েই না, উল্টো তার হাত টান দিয়ে নিজের বুকের উপর এনে ফেলে। এতে হায়া আরও খেপে যায়। সে তার 2 হাত দিয়ে আশিয়ানের বুকে ধাক্কা দিতে থাকে। ছাড়া পাওয়ার জন্য কিন্তু আশিয়ানের শক্তি আর নিজের শরীর দুর্বল থাকার কারণে তেমন একটা সুবিধা করতে পারে না। আশিয়া তার এমন ধাক্কাধাক্কি দেখে হায়ার 2টো হাত নিয়ে এক হাতের মধ্যে নিয়ে আরেক হাত দিয়ে হায়ার চোয়াল চেপে ধরে হিসিয়ে বলে, বাড়াবাড়ি কোনো কালেই আমার পছন্দ ছিল না, তাই প্রয়োজনের তুলনায় বেশি করলে খারাপ হয়ে যাবে কিন্তু। আশিয়ানের এমন কথায় হায়া একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, আর কি খারাপ করতে চান আপনি আমার? যা করেছেন এর চেয়েও খারাপ কিছু হয় বুঝি? আর আপনি বুঝি করেননি বাড়াবাড়ি? সকালে ঝামেলা করতে চাইছি না আমি। বিয়ে দিয়েছে, করেছি, এর চেয়ে বেশি কিছু আশা করবেন না। কাল রাতে আবেগের বশে সাড়া দিয়ে ফেলেছিলাম, সেটাকে ভালোবাসা ভেবে ভুল করবেন না আপনি। আশিয়া নিজের মুখটা হায়ার মুখে আর একটু কাছে নিয়ে এসে ফিসফিসিয়ে বলে, আমি যা ভাবার ভেবে নিয়েছি, তুমি তোমারটা ভাবো বউ। কথাটা বলে আশিয়ান হায়ার ওষ্ঠে আলতো করে নিজের ওষ্ঠ ছুঁয়ে দেয়। কথা বলতে বলতে আশিয়ান এমন একটা কাজ করবে হায়া কল্পনা করতে পারেনি। রাগে তার গা কিরমিরিয়ে ওঠে। সে নিজের পা দিয়ে আশিয়ানের পায়ে জোরে একটা পাড়া মারে। হঠাৎ করে এমন পাড়া মারায় আশিয়ান ব্যথায় নিজের হাতে থাকা হায়ার হাত ছেড়ে দিয়ে একটু পিছিয়ে যায়। হায়া আশিয়ান থেকে ছাড়া পেয়ে হাত দিয়ে ডলে ডলে নিজের ঠোঁট মুছতে থাকে। কাল রাতে আশিয়ানের ছোঁয়ায় সে যতটা হারিয়ে গিয়েছিল আজ তার ছিটে ফোটাও নেই, বরং আশিয়ানের এই ছোট্ট ছোঁয়া তাকে আরও রাগিয়ে দেয়। হায়া আশিয়ানের দিলে আঙুল উঁচু করে শাসিয়ে বলে, আমাকে যদি সেই আগের হায়া মনে করেন তাহলে বলবো আপনি বোকার স্বর্গে বাস করছেন। আমার ধারে কাছে আসবেন তো একদম মেরে বৃন্দাবন পাঠিয়ে দেব। অসভ্য ম্যানারলেস চার চোখা মাস্টার। আশিয়ান হায়ার কথায় ভয় তো দূরের কথা, উল্টো পেটে হাত চেপে হা হা করে হেসে দেয়। তার হাসি যেন হায়ার রাগের আগুন ঘি ঢালার মতো কাজ করে। হায়া সেখান থেকে ওয়াশরুমে যেতে যেতে বলে, অসহ্যকর লোক, বাবাইকে আজই বিচার দেব তোর নামের তারা শয়তান ছেলে। কথাটা বলে হায়া ঠাস করে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দেয়। দরজা লাগানোর আওয়াজেই আশিয়ান বুঝতে পারে হায়া ঠিক কতটা রেগে আছে। হায়া ওয়াশরুমে চলে যাওয়ার পরও আশিয়ান হাসতে থাকে। কিছুক্ষণ পর নিজের হাসি থামিয়ে আশিয়ান বিছানা গুছিয়ে নেয়। তারপর নিজের ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিতে এসে আশিয়ান সেখানে দাঁড়িয়ে কাল রাতের কথা ভাবতে থাকে। গতকাল রাত আশিয়ান যখন একদম হায়ার নেশে ডুবে যাচ্ছিল, তখনই তার কানে আসে নারী কণ্ঠের কান্নার আওয়াজ। মুহূর্তে সে অনুভূতি জগৎ থেকে বাস্তবে ফিরে। হায়ার ঘাট থেকে মুখ উঠে দেখে হায়া কাঁদছে। আশিয়ান এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে এতটা কাছে আসায় হায়া কিছুক্ষণের জন্য ঘুরে চলে গিয়েছে। কিন্তু আশিয়ানের রচিত সেই তিক্ত অতীত হায়াকে কয়েক মুহূর্তের মধ্যেই অনুভূতির জগৎ থেকে টেনে হিচড়ে বাস্তবে ফিরিয়ে আনে, মনে করিয়ে দেয় সেই বিভীষিকাময় দিনটির কথা। এদিকে হায়ের এমন কান্নার কারণ আশিয়ানের বুঝতে বাকি থাকে না। নিমিষে বুকের বাম পাশে চিনচিনে ব্যথা করে ওঠে তার। আশিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে হায়ার উপর থেকে সরে আসে। আশিয়ান সরে যেতে হায়াও লাফ মেরে উঠে বসে। হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে। কি করেছিল সে? এমন এক লোককে ডাকে সাড়া দিচ্ছিল যার কারণে তাকেও তার পরিবারকে বিনা দোষে অপমানিত হতে হয়েছিল সমাজের কাছে। হায়া না চাওয়া সত্ত্বেও তাকে মেনে নিতে হয়েছিল সে নিকৃষ্ট সব অপবাদ। কথাগুলো ভাবতে ভাবতেই তার আরও কান্না পায়, সেই সাথে নিজের প্রতি রাগও হয়। হায়া বেড থেকে নেমে রুমের দরজা খুলে গটগটিয়ে হাঁটা শুরু করে। আশিয়ান হতভম্ব হয়ে তার পেছন পেছন দৌড়াতে থাকে। আশিয়ান দেখে হায়া তাদের বাসার ছাদে যাচ্ছে। আশিয়ান ঘাবড়ে যায়। হায়া এই বিয়ে আর তাকে মেনে নিতে না পেরে সুইসাইড করতে যাচ্ছে না তো? প্রশ্নটা মনে হতেই ভয় জেঁকে ধরে থাকে। আশিয়ান নিজের হাঁটার গতি বাড়িয়ে দেয়, কিন্তু ততক্ষণে হায়া ছাদে পৌঁছে গিয়েছে। আশিয়ানের এই ভাবনাটাও ভুল প্রমাণিত হয় যখন আশিয়ান দেখতে পায় হায়া সুইসাইড করতে নয়, বরং নিজের কষ্ট বিলাস করতে ছাদে এসেছে। হায়া ছাদে রাখা দোলনায় বসে পড়ে।
তারপর আপন মনে কাঁদতে থাকে। আশিয়ান তার কাছে যেতে নিয়েও যায় না, কিছুটা দূরত্ব বজায় রেখে অন্ধকারের মধ্যে দাঁড়ায় যাতে হায়া তাকে না দেখতে পায়। বেশ কিছুক্ষণ পর হায়া কেঁদে কেটে নিজেকে শান্ত করে, তারপর বসা থেকে উঠে দাঁড়ায়। আশিয়ান যখন দেখে হায়া বসা থেকে দাঁড়িয়েছে, তখন সে বুঝতে পারে হায়া এখন রুমে ফিরবে। সে ছাদের দরজার পেছনে লুকিয়ে পড়ে। হায়া ছাদ থেকে রুমে এসে আশিয়ানকে দেখতে পায় না। সে আশিয়ানের কথা আর না ভেবে নিজের মতো শুয়ে পড়ে। অতিরিক্ত কান্নাকাটি করায় তার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। এছাড়া এত রাত করে শাওয়ার নেয়ার ঠান্ডাও লেগে গিয়েছে। শোয়ার সাথে সাথে হায়া ঘুমিয়ে পড়ে। আশিয়ান রুমে ঢুকে 15 থেকে 20 মিনিট পর এসে সেও চুপচাপ অপর সাইডে শুয়ে পড়ে, হায়ার দিকে মুখ করে। মাথার নিচে এক হাত রেখে দেখতে থাকে ঘুমন্ত হায়াকে। হায়াকে দেখতে দেখতে একসময় সেও ঘুমিয়ে পড়ে। এদিকে আশিয়ান তার ভাবনা জগৎ থেকে বের হয়ে ফোন লাগায় তার একমাত্র বেস্ট ফ্রেন্ডকে। ফোনটা রিসিভ হলে আশিয়ান হড়বড়িয়ে বলতে শুরু করে, দোস্ত, এই হায়া তো সেই আগের হায়া নাই রে, এ তো পুরোই অ্যাটম বোম। এরে আমি সামলাবো কি করে সারা জীবন? জানিস, একটু হাত ধরে কাছে গিয়েছিলাম, তাতেই রেগে আমার পায়ে এমন পাড়া দিয়েছে, খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে আমার এখন। ফোনের অপর পাশের ব্যক্তিটি আশিয়ানের এমন অসহায়ের মতো বলা কথাগুলো শুনে উচ্চস্বরে হেসে দেয়। বন্ধুর এমন ব্যঙ্গাত্মক হাসি শুনে আশিয়ানের মেজাজ আর মন দুটোই খারাপ হয়ে যায়। আশিয়ান দাঁত কিরমিরিয়ে বলে, আমি এখানে আমার কষ্টের কথা বলছি আর তুই হাসছিস? এই, তুই আমার বেস্ট ফ্রেন্ড। ব্যক্তিটি আশিয়ানের সব কথা শুনে ঠিকই, কিন্তু নিজের হাসির জন্য কোনো উত্তর দিতে পারে না। আশিয়ান এবার রেগে বলে, আমি ফোন রাখছি, তোর সাথে আর কোনো কথাই নেই, আর তুইও আমাকে ফোন দিবি না। কথাটা বলে আশিয়ান ফোন কাটতে যাবে, তখনই ব্যক্তিটি বলে, শোন আশিয়ান, কাটিস না ফোন। আচ্ছা, আমি আর হাসবো না। কথাটা বলতে বলতে আবারও হেসে দেয় ব্যক্তিটি। আশিয়ান তো এবার রেগে আগুন, সে চিৎকার করে বলে, আফিফ, থামবি তুই? আফিফ বুঝতে পেরে তার বন্ধু ভীষণ ক্ষেপে গিয়েছে। এখন না থামলে হয়তো পরে তার কপালে কঠিন মার আছে। আফিফ বহু কষ্টে নিজের বাকি হাসিটুকু গিলে দেয়, তারপর স্বভাব সুলভ গম্ভীর হয়ে বলে, তো তুই কি মনে করেছিলি ও আগের মতো তোর আগে পিছে ঘুরবে প্রেম করার জন্য? আফিফের গম্ভীর গলায় করা প্রশ্নটা আশিয়ানকে অনুতাপের সাগরে পতিত করে। আশিয়ান ব্যালকনিতে রাখা কাউচে বসে পড়ে, তারপর বলে, আগের মতো না হোক, কিন্তু নতুন করে আমরা সবটা শুরু করতে পারি তো? এতই সহজ? 5 বছর আগে তোর করা কাজটা ভুলে গিয়ে গতকাল অনাকাঙ্ক্ষিতভাবে তোর সাথে হওয়া বিয়েটাকে মেনে নেওয়া এতই সহজ মনে করছিস? আচ্ছা তুই বল, তুই যদি হায়ার জায়গায় থাকতি তাহলে পারতি এত সহজে ভুলে যেতে? আফিফের এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না আশিয়ান। আশিয়ান ভাবে আফিফ ভুল তো কিছু বলেনি, হায়ার জায়গায় থাকলে সে কখনো এত সহজে সব ভুলে যেতে পারতো না। এদিকে আশিয়ানের নিস্তব্ধতায় আফিফের উত্তর দিয়ে দেয়। আফিফ আবারও বলা শুরু করে দেয়, তুই বড্ড অধৈর্য হয়ে পড়ছিস আশিয়ান। অতীতে অধৈর্য হয়ে কোনো কিছু না ভেবে একটা বাজে কাজ করে ফেলেছিলি, এবং এটার মাসুলও তোর পুরো ফ্যামিলি সহ হায়াকেও দিতে হয়েছে, যেখানে তারা সম্পূর্ণ নির্দোষ ছিল। আর এবারও একই কাজ করছিস। শোন, হায়ার সাথে ফারাবির বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে তোর সাথে। হায়া আর ফারাবির বিয়েটা অনেক আগে থেকেই ঠিক করা ছিল। আমার যতটুকু মনে হচ্ছে হায়া মনে মনে ফারাবিকে ভালোবাসতে শুরু করেছিল। আফিফের এই কথাটা শুনে আশিয়ানের বুকে এতটা চাপ পড়ে। সত্যি কি হায়া ফারাবিকে ভালোবাসতে শুরু করেছিল? তাই হবে, না হলে যে যতবার হায়া আর ফারাবিকে একসাথে দেখে ততবারই হায়া একদম শান্ত মিষ্টিভাষী থাকতো, কিন্তু আশিয়ানের ক্ষেত্রে তার বিপরীত। কথাগুলো ভাবতে ভাবতে আশিয়ান অনুভব করে এক অজানা ভয় তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সে আফিফের কথায় মন দিয়ে আফিফকে বলে, যদি ভালোবেসেও থাকে তাহলে এখন আর কিছুই করার নেই। হায়াকে বলতে হবে ফারাবিকে, এর জন্য তাকে কিছু সময় দেওয়া আবশ্যক। আর তোর উচিত হবে ধৈর্য ধরে হায়াকে এই সময়টুকু দেওয়া। সর্বোপরি তোদের সম্পর্কটা দীর্ঘস্থায়ী করার জন্য সময় লাগবে। তুই তোর কাজগুলো দিয়ে হায়াকে বোঝানোর চেষ্টা করবি তুই অতীতের কাজগুলোর জন্য অনুতপ্ত। বর্তমানে তুই তোর স্ত্রীকে প্রচন্ড ভালোবাসিস এবং তার সাথে সারা জীবন থাকতে চাস। ছোট ছোট যত্ন নে। জানিস তো, নারীদের নিজের বশ করার মাধ্যমগুলো হলো তার যত্ন নেওয়া এবং ভালোবাসা। বুঝতে পেরেছিস? আশিয়ান মনোযোগ দিয়ে আফিফের পুরোটা লেকচার শোনে। আফিফের আরও কিছু কথা বলে কেটে দেয় ফোন। আফিফ ফোন কেটে দেওয়ার পরও আশিয়ান সেখানেই বসে থাকে। আফিফের কথাগুলো আশিয়ানকে অনেক কিছু ভাবতে বাধ্য করে। আসলে সে সব কিছুতে বড্ড তাড়াহুড়া করে। সে মনে মনে প্রতিজ্ঞা করে এবার আর কোনো কিছুতে তাড়াহুড়ো সম্পর্কটাকে স্থায়ী করার জন্য যথেষ্ট সময় দেয়া প্রয়োজন, এবং সে দিবে সময়।
তার এসব ভাবনার মাঝে সে রুম থেকে আওয়াজ পায়। আরশান তড়িঘড়ি করে রুমে এসে দেখে হায়া ফ্রেশ হয়ে বের হয়ে এসেছে আর আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আরশান আস্তে ধীরে হায়ার কাছে এগিয়ে যায়। হায়া আয়নার মাধ্যমে পেছনে দাঁড়ানো আরশানকে দেখে, কিন্তু কোনো রিয়্যাক্ট করে না। নিজের মতো চুলের জট খুলতে থাকে। শরীর খারাপ থাকায় মাথাটাও আঁচড়াতে ইচ্ছা করছে না হায়ার, কিন্তু মাথাটা আঁচড়ালে তার ভালোও লাগে না। হঠাৎ হায়া অনুভব করে আরশান তার হাতে থাকা চিরুনিতে হাত দিয়েছে। সে আয়না তাকালে দেখতে পায় আরশান তার হাত থেকে চিরুনিটা নিজের হাতে নেয়ার জন্য হাত বাড়িয়েছে। হায়া আরশানের দিকে ফিরে বলে, সমস্যা কি? দেখছেন না আমি আঁচড়াচ্ছি? আপনি অন্যটা নিন নিজের চুল আঁচড়ানোর জন্য। আরশান হায়ার কথার কোনো জবাব দেয় না, উল্টো সে হায়ার হাত থেকে চিরুনিটা জোর করে নিজের হাতে তুলে নেয়। তারপর হায়াকে ড্রেসিং টেবিলের সামনে রাখা টুলে বসে নিজেই হায়ার মাথা আঁচড়ে দিতে থাকে। হায়া তাকে মানা করলেও আরশান শুনে না। যেহেতু হায়ার শরীরে খারাপ লাগছিল, তাই হায়া বেশি একটা রিয়েক্ট করে না। আরশান সময় নিয়ে হায়ার কোকড়ানো চুলগুলো জট ছাড়িয়ে চুল বেঁধে দেয়। চুল আঁচড়ানো শেষ হলে আয়নার দিকেই হায়ার চোখে চোখ রেখে বলে, আমি 5 মিনিটে ফ্রেশ হয়ে আসছি, তুমি বসো, আমি আসলে পরে তারপর দুজনে একসাথে যাব। হায়া তার কথা শুনে তো ঠিকই, কিন্তু কিন্তু করে তার উল্টোটা। আরশান ওয়াশরুমে চলে যেতে হায়া একা একাই রুম থেকে বের হয়ে আসে। তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। নিচে এসে সে একদম অবাক হয়ে যায়, কারণ তার বাবা মা আর ভাইরা এসেছে। হায়া ইচ্ছে করে দৌড়ে গিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু প্রচণ্ড অভিমানের কারণে তা করতে পারে না। সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকে। জাবিয়ান আবরারের সাথে কথা বলতে বলতে নজর যায় সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা আর আরেকটা জানকে। সে কথা বলা থামিয়ে তাকিয়ে থাকে হায়ার দিকে। হুট করে কথা বলে থামিয়ে দেওয়ার সকলে জাবিয়ানের দিকে তাকালে দেখতে পায় সে এক ধ্যানে তাকিয়ে আছে। জাবিয়ানের চাহনি লক্ষ্য করে বাকিরাও সেদিকে তাকালে হায়ার দেখা পায়। জায়ান হায়াকে দেখা মাত্র দৌড়ে এসে বোনকে নিজের সাথে আগলে নেয়। হায়াও ভাইকে জড়িয়ে দেয়। এখন আবার কান্না পাচ্ছে তার। ছিচ কাঁদুনি লাগছে নিজেকে তার। ভাইয়ের বুকে মাথা রেখে হায়া যখন নাক টানতে ব্যস্ত, তখনই সে তার মাথায় কারো কোমল হাতের স্পর্শ অনুভব করে। মাথা উঠিয়ে তাকালে হায়া পরপর তার বাবা মা আর বড় ভাইকে নিজের সামনে উপস্থিত পায়। জাবিয়ান ধরা গলায় বলে, আমার প্রিন্সেস কি এখনো অভিমান করে আছে? তার পাপার সাথে পাপার বুকে আসবে না সে? বাবা পাগলি হায়া বুঝি তার নিজেকে আটকে রাখতে পারে। ভাইয়ের বুক থেকে সরে এসে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে। সেই সাথে এতক্ষণ ধরে আটকে রাখা কান্নাটাও বের হয়ে আসে। বাবার বুকে মাথা রেখে অল্প শব্দ করে কাঁদতে থাকে হায়া। জাবিয়ান হায়া চুলের উপর হাত বুলিয়ে দিতে দিতে বলে, কাঁদো না মা, পাপা আর আম্মু যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। আজ হয়তো তোমার কাছে কাজটা খারাপ মনে হতে পারে, কিন্তু যেদিন তুমি মা হবে সেদিন বুঝবে বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। কথাগুলো বলতে বলতে তার চোখের কোণ বেয়েও অশ্রু গড়িয়ে পড়ে। উপস্থিত সকলে জানে জাবিয়ান আর হায়া একে অপরের জন্য কতটা পাগল, তাই তারা বাবা মায়ের এমন কাদা একটু আবেগী হয়ে পড়ে। জাবিয়ান বুক থেকে মেয়ের মাথা তুলে হায়ার কপালের মাঝখানে স্নেহের পরশ দেয়। তখনই সে বুঝতে পারে মেয়ের শরীর স্বাভাবিকের চেয়ে একটু বেশি উষ্ণ। জাবিয়ান হায়ার গায়ে কপালে হাত দিয়ে চেক করলে বুঝতে পারে হালকা পাতলা জ্বর এসেছে হায়ার। মুহূর্তে জাবিয়ান অস্থির হয়ে পড়ে। মেয়ের গালে হাত রেখে বলে, মা, তোমার তো দেখি জ্বর শরীরে, জ্বর আসলো কখন? জাবিয়ানের কথা শুনে সকলে অবাক হয়ে যায়। জাবিয়ান হায়াকে এনে সোফায় তার পাশে বসিয়ে দেয়। হারিয়া মেয়ের পাশে বসে তাকে বুক আঁকলে নেয়। সকলে একের পর এক প্রশ্ন করে হায়ার মাথা খারাপ করে ফেলেছে। স্পর্শ হায়ার মাথায় শরীরে হাত বুলিয়ে বলে, আমি তখন তোদের ডেকে আসলাম, তখনও তো আসিয়ান আমায় কিছু বললো না। হ্যাঁ রে মা, তোর কি বেশি খারাপ লাগছে? এই জাহানাপ্পা, হায়াকে একটু চেক করে দেখো না, জ্বর কি বেশি নাকি? হসপিটালাইজড করা লাগবে নাকি? জাহান ফুফুর নির্দেশ মতো বসা থেকে উঠে এসে বোনের সামনে মাটিতে হাঁটু গেড়ে বসে। তারপর চোখ ও পালস রেট চেক করতে থাকে। এদিকে স্পর্শের কথা শুনে আবরার আগে গজগজ করতে করতে বলে, দায়িত্বহীন ছেলে একটা, নিশ্চয় ও জানেও না হায়ার জ্বর এসেছে, যে তাই তোমায় কিছু বলেনি। আবরারের কথা শুনে হানিয়া বলে, ভাই, হায়াকে কিছুদিনের জন্য আমরা নিয়ে যাচ্ছি। আর সকলের এত এত কথা শুনে হায়া বিরক্ত হয়ে জোরে বলে ওঠে, থামবে তোমরা? আমায় বলতে তো দাও। সকলে শান্ত হয়ে যায় হায়ার কথায়। হায়া মায়ের বুকের থেকে মাথা উঠিয়ে বলে, কালে তো ভারী শাড়ি আর ব্রাইডাল সাজা অস্বস্তি হচ্ছিল বলে রাত 2টোর দিকে শাওয়ার নিয়েছিলাম। আশিয়ান ভাই মানা করেছিল, কিন্তু আমি জোর করে শাওয়ারটা নিই। ঘুমানোর আগ পর্যন্ত তেমন খারাপ লাগেনি, ঘুমানোর পরেই হয়তো জ্বরটা এসেছে। আর আম্মু, তুমি তো জানোই আমার জ্বর আসলে অবস্থা কতটা খারাপ হয়ে যায়। বিছানা থেকে ওঠা আমার জন্য কষ্টের হয়ে পড়ে।
সেখানে আজ আমি তোমাদের মাঝে বসে আছি, তাহলে বোঝো কতটা ভালো ট্রিটমেন্ট পেয়েছি আমি। সবটাই কিন্তু আশিয়ান ভাই করেছে, তাই বাবাই না জেনে শুধু শুধু আশিয়ান ভাইকে দোষারোপ করো না। দীর্ঘ একটা বক্তব্য শেষ করে থামে হায়া। হাঁপিয়ে উঠেছে সে। এদিকে সকলে হা করে তার কথা শুনে। হায়ার কথা শেষ হলে হানিয়া অবাক চোখে জাবিয়ানের দিকে তাকায়। দেখতে পায় জাবিয়ানও তার দিকে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে এক চিলতে স্বস্তিদায়ক হাসি ঝুলছে। জাবিয়ানের চোখ যেন হানিয়াকে বলছে, দেখি বলেছিলাম না আইএসএন সঠিক পাত্র আমাদের রাজ্যগণের জন্য। হানিয়ার মাতৃহৃদয় চিন্তামুক্ত হয়। তারও ঠোঁটের কোণে হাসি ফুটে। তাদের থেকে অদূরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির ওষ্ঠেও তৃপ্তির ছোঁয়া দেখা দেয়। বিড়বিড়িয়ে বলে, আমার আদরে পুতুল বউ, তোকে এমন পাগল করা ভালোবাসায় ভাসাবো যে তুই উন্মাদ হয়ে শুধুই আমায় চাইবি। আমার স্পর্শ, আমার উপস্থিতি ছাড়া এক মুহূর্ত থাকতে পারবি না। দিশেহারা হয়ে হারিয়ে যাবে আমার মাঝে। এই আশিয়ান মির্জার উন্মাদনায় ভরপুর ভালোবাসা নিতে প্রস্তুত তো তুই, পুতুল বউ? দোতলার করিডোর থেকে নিচে ড্রয়িং রুমে পুরো ঘটনা প্রত্যক্ষণ করে আশিয়ান। হায়ার কাজটা তাকে আর একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিজের ভুলটাকে। হায়া আর আশিয়ানের বিয়ের আজ 1 সপ্তাহ পূর্ণ হয়েছে। সব কিছু আগের মতো নর্মাল হয়ে গেল। নর্মাল হচ্ছে না আশিয়ান আর হায়ার সম্পর্কটা। আশিয়ান তার সর্বোচ্চ এফোর্ট দিচ্ছে সম্পর্কটা স্বাভাবিক করার জন্য, কিন্তু হায়া নিজেকে একটা বিন্দুতে আটকে নিয়েছে। আশিয়ান যেটা বলে সে করে তার উল্টাটা। আশিয়ান রেগে একটা ধমক দিলে হায়া 3টে ধমক দিয়ে বসিয়ে রাখে তাকে। এই যেমন আজ সকালের কথা, হায়া ভার্সিটি যেন রেডি হচ্ছিল, তখন আশিয়ান তাকে আদুরে গলায় বলে, বৌজান, টাইটা একটু বেঁধে দিবে? হায়া তো বেঁধে দিলেই না, তাই উপরন্তু হায়ার জবাব শুনে আশিয়ানের কলিজা ছ্যাদ করে উঠল। হায়া আশিয়ানকে বলে, কেন, আপনার হাতে কি শকুনে নিয়ে গেছে? তাহলে শকুনের কাছ থেকে হাত ফিরিয়ে এনে তারপর নিজেই বেঁধে নিন। নিজের কাজ আমার দিয়ে করিয়ে নেওয়ার স্বভাব এখনো গেল না আপনার? স্বামী কি বউয়ের কাছে আবদার করতে পারে না তার টাই বেঁধে দেওয়ার জন্য? এর জন্য হাত শকুনের কাছে বর্গা দেওয়া জরুরি? নিমিষে আশিয়ানের ফুরফুরে মেজাজটা নিভে যায়। সেখানে ঠাঁই নেয় মলিনতা। হায়া হিজাবে লাস্টের মিনটা লাগাতে লাগাতে আশিয়ানের মলিন মুখটা সন্তর্পণে রেখে নেয়। আশিয়ানের জন্য তার খারাপ লাগেও লাগে না। সে নিজের সাইড ব্যাগটা নিয়ে রুম থেকে বের হয়ে যেতে যেতে তখন আশিয়ানের তাকে থামিয়ে দেয়। গম্ভীর গলায় আদেশ স্বরূপ বলে, একা একা যাবে না, আজ টিএস এর ওইদিকে আন্দোলন আছে, ঝামেলা হওয়ার চান্স শতভাগ। আমার সাথে যাবে। তোমার ক্লাস শেষ হয়ে গেলে আমার গাড়িতে করে ড্রাইভার তোমায় নিয়ে আসবে। নিচে গিয়ে আমার জন্য অপেক্ষা করো। হায়া বুঝি আশিটা কথা শোনার পাবলিক। সে কোনো কথা না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। আশিয়ান ভাবে সে হয়তো তার কথা মেনে নিয়েছে। সে নিশ্চিন্তে নিজের টাই বেঁধে ওয়ালেট আর ফোনটা প্যান্টের পকেটে ভরে দেয়। তারপর ল্যাপটপ ব্যাগটা নিয়ে রুম থেকে বের হয়ে নিচে নেমে আসে। নিচে এসে হায়াকে না দেখতে পেয়ে আশিয়ানের কপালে ভাঁজ পড়ে। কোথায় গেল মেয়েটা আবার? ড্রয়িং রুমে তখন তাদের হেল্পিং হ্যান্ড জরিনা খালা ঝাড়পোছ করছিল। আশিয়ান জরিনা খালাকে জিজ্ঞেস করে, খালা, হ্যাঁ কি কিসেনে গিয়েছে? জরিনা খালা তার কাজ বন্ধ করে দিয়ে আশিয়ানকে বলে, হায়া মামুনি তো ভার্সিটির জন্য বাইর হইয়া গেছে আশিয়ান বাবা। কি? হ, আমারে কইয়া গেছে যাওয়ার আগে। আশিয়ানের রাগ তো সপ্তম আকাশে। মেয়েটা এই 1 সপ্তাহে একটা কথা যদি শুনতো। আশিয়ানের আজ প্রচণ্ড রাগ হচ্ছে হায়ার উপর। সে রেগে মেগে রওনা হয় ভার্সিটির উদ্দেশ্যে। আজ ক্লাসে দেখে নেবে সে হায়াকে ভার্সিটিতে। হায়া রিক্সা থেকে নেমে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে তার বেস্ট ফ্রেন্ড মেহরিমার জন্য। দুটোতে যেন 2 দেহ 1 প্রাণ। ক্লাস শুরু হওয়ার 20 মিনিট আগে মেহরিমা ভার্সিটিতে আসে। হায়া তাকে দেখে দাঁত কেলিয়ে বলে, ভাবি সাহেবা, আজ এত লেট কেন হলো? রাতে কি ভাইয়ার সাথে কথা বলতে বলতে দেরি করে ঘুমিয়েছিলেন, যার কারণে আজ এত লেট হলো? হায়া, মেহরিমা হায়ার কথা শুনে লজ্জায় পড়ে যায়। কথাটা অবশ্য হায়া মিথ্যে বলেনি। আসলেই কাল রাতে তারা রাত 3টা পর্যন্ত কথা বলেছিল। লোকটার সাথে কথা বলতে গেলে মেহরিমার সময়ের দিকে কোনো খেয়াল থাকে না। তেমন কোনো কথা বলে না তারা। টুকটাক নিজেদের হালচাল জিজ্ঞেস করে চুপ হয়ে যায়। এরপর ঘন্টার পর ঘন্টা কানে ফোন লাগিয়ে চুপ করে থাকে। লোকটা নাকি তার নিঃশ্বাসের আওয়াজেও স্বস্তি পায়। হায়া আর মেহরিমা কথা বলতে বলতে ক্লাসে চলে যায়। প্রথম 2টো ক্লাস শেষ করার পর লাঞ্চের জন্য ব্রেক দেওয়া হয়। হায়া আর মেহরিমা ক্লাস থেকে বের হবে তখনই একজন পিয়ন এসে হায়াকে বলে, আশিয়ান স্যার আপনাকে ওনার কেবিনে যেতে বলেছেন। আশিয়ানে তাকে এমন তলব করে ডাকার কারণ বুঝতে বাকি থাকে না হায়ার। সে পিয়নকে বিদায় করে নিজে মেহরিমার হাত ধরে হাঁটা দেয় ক্যান্টিনের দিকে। তাকে ক্যান্টিনের দিকে যেতে দেখে মেহরিমা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি রে,
আশিয়ান স্যার যে তোকে যেতে বললো তার কেবিনে, সেখানে না গিয়ে ক্যান্টিনের দিকে যাচ্ছিস কেন? তার কেবিনে আমার কি কাজ? আজ একটা পীড়িতের আলাপ পাড়তে রেখেছেন, আমি শিওর। এর চেয়ে ভালো আমার পেটের মধ্যে রেস করতে থাকা ইঁদুরগুলোকে শান্ত করা। চল কিছু খেয়ে নিই। মেহরিমা হায়াকে আরশিয়ানের কেবিনে যাওয়ার বিষয়ে আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু হায়া তাকে থামিয়ে দেয়। হায়া মেহরিমাকে টেবিলে বসিয়ে কাউন্টার থেকে খাবার কিনে আনতে যায়। তখনই তার দেখা হয় রাহার সাথে, রাহাতের মেয়ে রাহনুমা চৌধুরী রাহা। হায়া আর সে 6 মাসের ছোট বড়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।